সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইসরায়েলি ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা বেতসেলেম তাদের সর্বশেষ প্রতিবেদন আওয়ার জেনোসাইডে গাজায় ইসরায়েলের কার্যক্রমকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে। সম্প্রতি প্রকাশিত এই প্রতিবেদনটিতে গাজায় ইসরায়েলের যুদ্ধের তীব্র নিন্দা করা হয়েছে, যে এখন পর্যন্ত অন্তত 60,000 মানুষকে হত্যা করেছে এবং 1,44,000-এর বেশি মানুষকে আহত করেছে। বহির্বিশ্ব নানা ফোরাম থেকেই ইসরায়েলকে গণহত্যাকারী বলা হলেও এবারই প্রথম ইসরায়েলের নিজস্ব প্ল্যাটফর্ম থেকেই নেতানিয়াহু সরকারকে সরাসরি গণহত্যাকারী হিসেবে ঘোষণা করা হয়েছে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। আওয়ার জেনোসাইডের প্রতিবেদনটিতে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর নীতিমালা এবং এর ভয়াবহ পরিণতি, সেই সাথে ইসরায়েলি জ্যেষ্ঠ রাজনীতিক ও সামরিক কমান্ডারদের এই হামলা সম্পর্কে দেওয়া বক্তব্য বিশ্লেষণ করলে স্পষ্টভাবে বলা যায়, ইসরায়েল সমন্বিতভাবে এমন সব পদক্ষেপ নিচ্ছে যার প্রকৃত উদ্দেশ্য হল গাজা উপত্যকার ফিলিস্তিনি সমাজকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা। অন্যভাবে বললে, ইসরায়েল গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। প্রতিবেদনটিতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের ইতিহাস বিশ্লেষণ করেছে, যেখানে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় থেকে শুরু করে আজ অবধি নানা বিষয়কে বিবেচনায় নেওয়া হয়। ইসরায়েল নামক এই রাষ্ট্রটি শুরু থেকেই একটি সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল, আর তা হল ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন সমস্ত ভূখণ্ডে ইহুদি জনগোষ্ঠীর শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা। এই উদ্দেশ্য বাস্তবায়নে ইসরায়েল রাষ্ট্র যেসব কাজ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল উপনিবেশবাদী দখলদার আচরণ প্রদর্শন, যার মধ্যে রয়েছে ব্যাপকভাবে বসতি স্থাপন, উচ্ছেদ ও জমি দখল, জনসংখ্যাগত প্রকৌশল, জাতিগত নির্মূল এবং ফিলিস্তিনিদের ওপর সামরিক শাসন আরোপ। ইসরায়েল বরাবরই আইনের শাসনের মিথ্যা আবরণে ইহুদি শ্রেষ্ঠত্ব বজায় রাখার প্রচেষ্টা করে, যা 7 অক্টোবরের পর আরও জোরদার হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিচালিত ব্যাপক সমন্বিত আক্রমণ ইহুদি ইসরায়েলিদের অধিকাংশের সমর্থন, বৈধতা ও স্বাভাবিকীকরণ পেয়েছে। এমনকি ইসরায়েলের বিচার ব্যবস্থাও এই নৃশংসতার স্বীকৃতি দিয়েছে। আর এই সুযোগ নিয়েই নেতানিয়াহু প্রশাসন 2024 সালের অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রচেষ্টা আরও তীব্র করেছে। অনেক বিশেষজ্ঞদের মতে, উত্তর গাজায় ইসরায়েলের কার্যক্রমকে জাতিগত নির্মূলের প্রচেষ্টা হিসেবে বর্ণনা করা হয়েছে। বাস্তবে 2024 সালের নভেম্বর পর্যন্ত উত্তর গাজায় বসবাসকারী প্রায় 1 লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ হয়েছে। বেতসেলেমের এই প্রতিবেদনে গাজার বাইরেও নজর দিয়েছে এবং বলেছে, ইসরায়েল 7 অক্টোবরের পর দখলকৃত পশ্চিম তীর এবং দখলকৃত পূর্ব জেরুজালেমে সহিংস অভিযান আরও তীব্র করেছে। 1967 সালের পশ্চিম তীর দখলের পর এত তীব্র সহিংস অভিযান আর দেখা যায়নি। বেতসেলেম হল সেই মানবাধিকার সংস্থা যারা প্রথমবার 2021 সালে ইসরায়েলকে বর্ণবাদী শাসন বা অ্যাপারথেইড হিসেবে আখ্যায়িত করে। বেতসেলেমের প্রতিবেদনটি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে। সেখানে হলোকস্ট বিশেষজ্ঞ অ্যামোস গোল্ডবার্গের এক মতামত উল্লেখ করা হয়, যেখানে গাজায় তিনি ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে বর্ণনা করেন। এছাড়াও ইসরায়েলে বিক্ষোভকারীদের মধ্যে যুদ্ধ বন্ধের আহ্বানও বাড়ছে। তবে গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরোধিতা এখনও ইসরায়েলি সমাজে ব্যাপকভাবে বিতর্কিত। পিউ রিসার্চ সেন্টারের জুন মাসের এক জরিপ অনুযায়ী মাত্র 16% ইহুদি ইসরায়েলি মনে করেন যে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। অন্যদিকে জেরুজালেম সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্সের এক জরিপে দেখা গেছে 64% ইহুদি ইসরায়েলি মনে করেন গাজা উপত্যকা সাময়িকভাবে দখলে রাখা উচিত। ইসরায়েলের প্রচলিত দৃষ্টিভঙ্গির সমালোচকদের মধ্যে রয়েছেন রাজনৈতিক ভাষ্যকার ও সাবেক বিশ্ববিদ্যালয় প্রফেসর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওরি গোল্ডবার্গ, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই দৃষ্টিভঙ্গিকে জঘন্য বলে আখ্যা দিয়েছেন। তিনি আরো বলেন,
ইসরায়েলি সমাজ প্রায় 2 বছর ধরে একটি গণহত্যাকে স্বাভাবিক করে তুলেছে, যা তাদের রাজনৈতিক সংস্কৃতির কেন্দ্রে গভীর নৈতিক পচনের ইঙ্গিত দেয়। কিন্তু এত কিছুর পরেও ইসরায়েলি সরকার কর্মকর্তারা এখনও গাজার জনগণের বিরুদ্ধে নির্লজ্জভাবে সহিংস ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলেছেন। ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী এমেচাই এলিয়াহু গত সপ্তাহে ইসরায়েলি রেডিওতে বলেন, সরকার গাজাকে নিশ্চিহ্ন করে দিচ্ছে এবং ঈশ্বরকে ধন্যবাদ, আমরা এই অশুভতাকে নিশ্চিহ্ন করছে। পুরো গাজা ইহুদিদের নিয়ন্ত্রণে আসবে। বেতসেলেমের প্রতিবেদনটি ৭৯ পৃষ্ঠার এবং এতে গাজার অসংখ্য ফিলিস্তিনের সাক্ষাৎকার রয়েছে যারা গত ২২ মাসের হামলা থেকে বেঁচে আছেন। ইসরায়েলের সবচেয়ে পরিচিত মানবাধিকার সংস্থা যখন গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে ঘোষণা দেয়, তখন এটি নিশ্চিতভাবেই দেশটির সমাজে বিতর্ক তৈরি করবে। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরোধিতা করা অনেক ইসরায়েলি নাগরিকের বিরুদ্ধে সহিংস ও নিন্দনীয় প্রতিক্রিয়াও প্রকাশিত হতে দেখা গেছে। এ কারণে গণহত্যা শব্দ ব্যবহারে বেতসেলেমের সাহসী পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যদিও কেউ কেউ মনে করেন এটি আরও আগে করা উচিত ছিল। এলিয়া আয়ুব বলেন, আমি এই ঘোষণাকে স্বাগত জানাই, যদিও এটি গণহত্যার অনেক পরে এসেছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে মামলা দায়ের করে। পরে ব্রাজিল, স্পেন, তুরস্ক ও আয়ারল্যান্ড সহ আরও কয়েকটি দেশ মামলাটিতে যোগ দেয়। ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যেও নানা ধরনের অভ্যন্তরীণ সংকটের খবর জানা গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গাজায় ফেরত যুদ্ধে যোগ দিতে অস্বীকার করায় তারা ৩ সৈন্যকে বরখাস্ত ও কারাবন্দী করেছে। সামরিক বিবৃতিতে বলা হয়, নাহাল ইনফ্যান্ট্রি ব্রিগেডের ৯৩১তম ব্যাটালিয়নের এই ৩ সৈন্যকে ৭ থেকে ১২ দিনের জন্য সামরিক কারাগারে পাঠানো হয়েছে। সরকারি সম্প্রচার সংস্থা ক্যান জানায়, বরখাস্ত সৈন্যরা গভীর অভ্যন্তরীণ সংকটকে যুদ্ধ বিমুখতার কারণ হিসেবে উল্লেখ করেছে। ক্যান এক সৈনিকের মায়ের বরাতে জানায়, তারা মাসের পর মাস গাজায় যুদ্ধ করেছে, কয়েকজন সঙ্গীকে হারিয়েছে এবং ভয়ানক দৃশ্য ও মর্মান্তিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। ইসরায়েলি সেনাদের গাজায় যুদ্ধে যাবার অস্বীকৃতি জানানোর ঘটনা এবারই প্রথম নয়। সামরিক তথ্যানুযায়ী গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ৮৯৫ জন ইসরায়েলি সৈন্য নিহত এবং ৬,১৩৪ জন আহত হয়েছে। দেশটির সেনাবাহিনী বেশি হতাহতের সংখ্যা গোপন করছে বলে অভ্যন্তরীণভাবে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি সেনাবাহিনী ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নির্মম সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, যেখানে প্রায় ৬০,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। অব্যাহত বোমাবর্ষণে গাজা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং চরম খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে গত নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইসরায়েল বর্তমানে গাজায় যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে একটি গণহত্যার মামলার মুখোমুখি। শুধু গাজা নয়, গভীর সংকট চলছে পশ্চিম তীরেও। পশ্চিম তীরের কেন্দ্রীয় অংশে আইন সামিয়া নামক জলস্রোতের ওপর ইসরায়েলি বসতকারীদের একের পর এক হামলার ফলে পানি উত্তোলন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে আশেপাশের গ্রাম ও জনপদের হাজার হাজার ফিলিস্তিনি পানিবঞ্চিত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা মান। জেরুজালেম ওয়াটার অথরিটি জনসংযোগ কর্মকর্তা ফরেস মালকি মানকে জানান, গত কয়েকদিনের পানি উত্তোলন ও সরবরাহ বন্ধ থাকায় প্রায় ৪০,০০০ বাড়িতে পানি পৌঁছায়নি, অর্থাৎ প্রায় ১,৬০,০০০ নাগরিক এই সংকটে পড়েছেন। তিনি বলেন, এই সংকটের মাত্রা ভয়াবহ, বিশেষ করে প্রচণ্ড গরমে
পানির ব্যবহার বেড়ে যাওয়ায় উত্তর ও পূর্ব রামাল্লার ১৯টি ফিলিস্তিনি গ্রাম ও জনপদের জন্য আইন সামিয়া হচ্ছে একমাত্র পানির উৎস। মালকি বলেন, গত ১ মাস ধরে ইসরায়েলি বসতকারীরা ধারাবাহিকভাবে নজরদারি ক্যামেরা ধ্বংস, ইন্টারনেট ও যোগাযোগ বিচ্ছিন্নকরণ, বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্তকরণ এবং প্রধান পানি সরবরাহ লাইন ধ্বংস করেছে। জাতিসংঘ ইসরায়েলের এইসব অন্যায়ের বিরুদ্ধে খেপেছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক রোববার জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক অভিযানে ৩০০রও বেশি জাতিসংঘ কর্মী নিহত হয়েছেন। তিনি বলেন, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ৭ অক্টোবর থেকে ২ লক্ষেরও বেশি ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছে, যা গাজার মোট জনসংখ্যার প্রায় ১০%। এবং আমরা কখনো ভুলতে পারি না যে আমাদের ৩০০রও বেশি সহকর্মী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তিনি আরও বলেন, মে মাসের শেষ থেকে যারা খাবার সংগ্রহের চেষ্টা করেছে তাদের মধ্যেও ১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের পরিচালনায় গড়ে ওঠা বিশৃঙ্খল সামরিক আয়িত বিতরণ কেন্দ্রগুলো প্রয়োজনীয় মাত্রায় এবং পরিসরে মানবিক সহায়তা পৌঁছাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।